একজন স্থানীয় গোরসওয়ার সহ 26 জন লোক খুন হয়েছে ভারতীয়, এই একজন নেপালি সহ। তার মধ্যে 24 জন ভারতীয়, একজন নেপালি 25 আর কাশ্মীরে একজন। তার মধ্যে দুটি পরিবারের দুজন সদস্য, একজন হরিয়ানার নৌবাহিনীর একজন কর্নেলের মাত্র 6 দিন আগের বিবাহিতা স্ত্রী। স্বামীর চিতার সামনে তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনি এই হত্যাকাণ্ড সম্পর্কে কিভাবে কি বলবেন, তিনি বলেছেন আমার স্বামীকে কেড়ে নিয়েছে একজন সন্ত্রাসবাদী, এখানে ধর্ম আনবেন না। সন্ত্রাসবাদী হিসেবে তাদের দেখবেন, এটা নিয়ে কোন ধর্মীয় জনগোষ্ঠী কোন কাশ্মীরিকে দোষারোপ করবেন না। সে মহিলার নাম হিমাংশী নারওয়াল। আরেকজন মহিলা মেয়ে, তার বাবার সহ বেড়াতে এসেছিল কেরালার, আরতি মেনন, তার বাবাকেও খুন করেছে। আরতিকে যখন জিজ্ঞেস করা হলো এই ঘটনার সম্পর্কে আপনি বলুন, সাংবাদিকরা আশা করেছিল সেও কাশ্মীরিদের সম্পর্কে কোন একটা ধর্মীয় সম্প্রদায়ের সম্পর্কে সেরকম বিরূপ কিছু বলবেন, কিন্তু সেই মেয়েটা বলেছে হ্যাঁ আমার প্রাণপ্রিয় বাবাকে আমি হারিয়েছি, কিন্তু একই সাথে আমি দুজন কাশ্মীরি ভাই পেয়েছি। কেন? এই হত্যাকাণ্ডের পর কাশ্মীরের গোরাওয়ালা, হোটেলওয়ালা, গাড়ি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, বাবা এবং স্বামী মারা যাওয়ার পরও তাদের মুখ থেকে একটাও বিরূপ শব্দ বের করানো যায়নি। কিন্তু দুর্ভাগ্যের সে 22 তারিখের পর থেকে আমরা কি দেখছি, কাশ্মীরে যেহেতু ঘটনা হয়েছে, সারা ভারতবর্ষে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে ক্ষুব্ধ করে দেওয়া, ঝগড়া লাগিয়ে দেওয়া, বিভেদ লাগিয়ে দেওয়া, এটা এখনো অব্যাহত। কারা? একদিকে সে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা চেয়েছিল ভারতবর্ষের জনগণকে ভাগ করতে, আর গোটা ভারতবর্ষ ঐক্যবদ্ধ, কিন্তু কিছু লোক কোথায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এটা না করে মানুষকে ভাগ করার চেষ্টা, এই কৈলাসহরেও, আগরতলাতেও, সারা দেশে এগুলি চলছে। কেন? কারণ ওই যে অমৃতকাল বলছে, বিশ্বগুরু বলছে, এই ত্রিপুরাজ্যের মধ্যে তাদের সরকার বলছে বিকশিত ভারত, উন্নত ভারত, সুশাসনের ত্রিপুরা, সুশাসনের ভারত, এগুলি সব মিথ্যার উপরে, হাওয়ার উপরে, বাস্তবের সাথে তার কোনো সম্পর্ক নেই। কাজেই হিংসা, বিভেদ, বিভাজন, সে বাতাবরণ যদি জিয়ে না রাখা যায় তাহলে এই অমৃতে বিষ বের হবে, বিকশিত ভারতের পশ্চাৎপদ ছবি বের হবে, ত্রিপুরাজ্যের সুশাসিত ত্রিপুরাজ্যের তার কুশাসনের করাল ছবি প্রতিদিন মানুষের সামনে আরো মারাত্মক হয়ে ধরা দেবে। কাজেই বিভাজন চাই, হিংসা চাই, সন্ত্রাস চাই, আমরা তার বিরুদ্ধেই এখানে এসেছি। না,
সরকার পরিবর্তনের ডাক আজকেই আমরা দেব না, এখান থেকে অবশ্যই আমরা দেব। সময়ের স্লোগান সময় আমরা তুলব, কিন্তু আজকে আমরা তুলতে চাই যে মিথ্যা প্রতিশ্রুতির উপর ভর করে, যে ভীষণ ডকুমেন্টের উপর ভর করে ভারতীয় জনতা পার্টিরা তারা জিতে এসেছে, তাদের সাথে যাদের গোপন সলা পরামর্শ তীব্রামথা, তারাও কিছু সংখ্যক লোককে বিভ্রান্ত করে, যদিও মোহ ভাঙছে, দ্রুত ভাঙছে, এখনো ধরে রেখেছে, তারাও 13টা আসন দখল করেছে। সেই মিথ্যার ফানুসকে ফাটিয়ে দিতে এবং তারা যাতে বাস্তবের মাটিতে নেমে তাদের প্রতিশ্রুতি পালন করতে তারা বাধ্য হন। আমরা বলছি কৃষকের কথা, ক্ষেত মজুরদের কথা, জুমিয়াদের কথা। আমরা তুলতে চাইছি এ রাজ্যের শিক্ষিত, অর্ধশিক্ষিত, স্কিল আনস্কিল যুবকদের কথা। আমরা তুলতে চাইছি এ রাজ্যের নারীদের, শিশুদের, তাদের অব্যক্ত কান্না আকুতির কথা। আজকে গ্রামের অবস্থা কি? কদিন আগে চৈত্র সংক্রান্তি গেছে, মাস পইলা। হ্যাঁ, আমরা বিষুব রেখার যে অঞ্চলে আমরা আছি, চৈত্র বৈশাখ মাস আমাদের এই এলাকাটা শুষ্ক অঞ্চল, জমিও ফসল থাকে না, মাঠেও ফসল থাকে না। কৃষক, ক্ষেত মজুর, জুমিয়া, তাদের নিজের ঘরের কোনো উৎপাদন থাকে না, আর এলাকায়ও কোনো কাজ থাকে না। একটা সময়েতে ত্রিপুরাজ্যে যখন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল না, সে 1978 আগে বা রাজন্য আমলে, এই সময়কালটাকে অভাবী সময় বলে চিহ্নিত করা হতো। এই সময়েতে সন্তান বিক্রি, অনাহার, অর্ধাহার, এই ছিল ত্রিপুরাজ্যের দিনলিপি। এ রাজ্যের গরিব মানুষ তখন মনে করতেন এটা আমাদের কপালের লিখন, ভাগ্যের লিখন, খণ্ডিবে কে, কাজে কপালের লিখন, এটাকে আমাদের মানতেই হবে। সরকার দায়ী না, দায়ী কপাল। বামফ্রন্ট সরকার সেই কপালের লিখন মুছে দিয়ে যে না, এটা প্রাকৃতিক হলেও এই শুখা মরশুমকে এড়ানো যায় না। শুখা মরশুম মাঝে মধ্যে বৃষ্টি টিষ্টি হয়, এটা আলাদা কথা, কিন্তু জনদরদী সরকার যদি জনগণের পাশে থাকে, সরকার যদি সত্যিকারের জনগণের প্রতি দায়বদ্ধ হয়, তাহলে সেই অভাবের দিনটাকেও এড়ানো যায়। বামফ্রন্ট সরকার রেগা হওয়ার আগে ফুড ফর ওয়ার্ক চালু করেছে, সারা দেশে কোথাও এরকম ছিল না। এই ত্রিপুরা যে চালু করেছে নৃপেন চক্রবর্তী, দশরথদেবের সরকার। শুধু পঞ্চায়েত বা গ্রামোন্নয়ন দপ্তর না, তার সাথে এগ্রিকালচার, হর্টিকালচার, ফিশারি, ফরেস্ট দপ্তর মানে ত্রিপুরার যে একটা সময় ছিল, এটার নাম আরেক নাম
জুলুম দপ্তর। ফরেস্টের কাজ হলো কেবল জনগণকে জুলুম করা। সব দপ্তর মিলে এই অভাবী মানুষের পাশে দাঁড়াও। বামফ্রন্ট সরকারের সময়েতে সেই অনাহারে মৃত্যু, সন্তান বিক্রি, অর্ধাহার, এগুলো অতীত হয়ে গেল, ইতিহাস হয়ে গেল। তারপর লড়াই করে যখন আমাদের দেশে 100 দিনের কাজের গ্যারান্টি, সে 2004 ইংরাজিতে বামফ্রন্টের সমর্থনে কেন্দ্রে ইউপিএ সরকার হলো, আসলো 100 দিনের কাজের গ্যারান্টি বা সংক্ষেপে রেগা। চৈত্র বৈশাখ মাসে রেগাতে এত কাজ, সাথে এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট, গ্রামেও 500,000 টাকার নোটের মেলা। এত বাংতি পাওয়া যাচ্ছে না, ব্যাংকে লাইন। কিন্তু এই যে গেল চৈত্র মাস কি দেখলাম ত্রিপুরাজ্যের মধ্যে, এই চৈত্র মাস, বৈশাখ মাস একদিকে অভাবী মাস, আরেকদিকে হলো ট্রাইবেলদের, ত্রিপুরীদের গড়িয়া, মামিতা, বাঙালিদের গাজন, দামাইল, বাংলা নববর্ষ, চাকমাদের বিজু উৎসব, সেই উৎসব হারিয়ে গেল। বাজারগুলোতে আর সেই চেহারা নেই। ব্লক, এগ্রিকালচার অফিস, আরডি অফিস, ওই নিগু বাহিনী, এ রাজ্যের নতুন মাফিয়া দলের নাম। এই মাফিয়ারা ছাড়া ব্লক অফিসগুলোতে, পঞ্চায়েত অফিসগুলোতে আর মাছিও যায় না। কোথায় গেল? যারা বলছে ডাবল ইঞ্জিনের সরকার হলে পরে টাকার অভাব হবে না, ছোটা সা প্রদেশ, কিতনা রাশি চাহিয়ে, কোথায় সে রাশি হারিয়ে গেল? কোথায় সে কাজ হারিয়ে গেল? 100 দিনের কাজের গ্যারান্টি, 100 দিনের কাজ তো কারো দয়া না, কারো মায়া না, এটা অধিকার। এটা অন্য স্কিমের মতো না, এটা অধিকার, রাইট। কাজ চাইলেই সরকার দিতে বাধ্য, কিন্তু ব্লকে টাকা নেই। এর আগের বছরের অর্থ বছরের কাজ করেছে, তারও মজুরি 3 মাস 4 মাস আগে এখনো দেওয়া হয়নি। আর ছিটে ফুটা সেই চৈত্র বৈশাখ মাসের সময়ে তারপরে যা হয়েছে, কিভাবে যা কাজ আসে, মন কি বাতে গিয়ে নরেন্দ্র মোদীর মন কি বাত শুনলে পরে আপনি রেগা পাবেন, মন কি বাত না শুনলে পরে পাবেন না। মন্ডলের কোনো প্রোগ্রাম হলে পরে সেখানে গেলে আপনি রেগার কাজ পাবেন, না হলে পাবেন না। গেলেও আপনার নামে টাকা ঢুকবে না। আজকে ত্রিপুরার যে অভাবের কারণ এটাই। আজকে গ্রামগঞ্জের চেহারা যে জীর্ণ শীর্ণ, তার কারণ এটাই। যত সামান্য যা বরাদ্দ, সেই বরাদ্দের মধ্যে আবার উড়ে এসে জুড়ে বসে মাতব্বরদের দখল। তার সাথে হলো আমাদের রাজ্যের যারা যুবক, তাদেরকে কি বলছে যে ছোটা সা প্রদেশ, আচ্ছা
সে 18-তে এ রাজ্যে যুবকদেরকে বলা হলো, দিল্লি থেকে তো ত্রিপুরাজ্যের বামফ্রন্ট সরকারকে কোটি কোটি টাকা দেওয়া হয় সরকারের শূন্য পদগুলোকে পূরণ করার জন্য, কর্মচারীদের 7ম বেতন কমিশন মোতাবেক বেতন ভাতা দিয়ে দেওয়ার জন্য। কিন্তু বামফ্রন্ট সরকারের মন্ত্রীরা, নেতারা সে অর্থ যথার্থভাবে খরচ করেন না। দিল্লি থেকে নেতারা উড়ে আসলেন, কি বললেন, हमको एक बार मौका दीजिए, त्रिपुरा जे 5 বছরের মধ্যে 7 লক্ষ রোজগার তারা দেবেন। ঠিক আছে, চাকুরি বলেননি, রোজগার দেবেন। আর কি বলেছেন, প্রথম বছরেই যদি বিজেপি নেতৃত্বের সরকার হয়, প্রথম মন্ত্রিসভাতেই 50,000 চাকরির অফার তৈরি হবে। আর ইন্টারভিউর জন্য লাইন দিয়ে ধরতে হবে না, কারো বাড়িতে যেতে হবে না। পরবর্তী 4 বছরে বাকি 6.5 লাখদের রোজগার দেওয়া হবে। প্রথম বছর তো গেল, 5 বছর গেল, আরো 2.5 বছর চলে গেছে, 7.5 বছর গেছে। কত? গত মার্চ মাসে বাজেট অধিবেশনের সময়তে সরকার তথ্য দিল, 18-তে সরকার আসার পর তারা 13,000 সামথিং চাকরি দিয়েছে, সব মিলিয়ে। তাও হলো আউটসোর্সিং, কন্ট্রাকচুয়াল, সব মিলে, সব রেগুলার চাকরি না। তারপর কদিন বাদে 20,000-এর বেশি শিক্ষকের পদ শূন্য রেখে 228টা শিক্ষক পদে অফার তুলে দিয়ে একটা চাকরি মেলা। 20,000 শুধু শিক্ষক পদে শূন্য পদ, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষার 12টা বেজেছে, 228টা অফার বিলি করে বলছে চাকুরি মেলা। সেদিন হয়ে গেল সংখ্যাটা 19,000, 13,000 থেকে মাঝখানে 6,000,
কবে পেল, কখন দিল, কে পেল কেউ জানে না। যাই হোক, 19,000কে আমরা ধরে নিলাম সত্য, তাহলে তোমার প্রতিশ্রুতি কোথায়? প্রথম বছরে 50,000, প্রথম বছর এখনো হয়নি, প্রথম মন্ত্রিসভা এখনো বসেনি। গত 7.5 বছরে কি করেছে? আমরা যখন বিধায়করা বিধানসভাতে প্রশ্ন করি, সরকার বাধ্য সে প্রশ্নের জবাব দিতে। পুলিশে কত পোস্ট আছে, শিক্ষকের কত পোস্ট আছে, এগ্রিকালচারে কত পোস্ট আছে, একেবারে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরতে বাধ্য। আমাদের সংবিধান নির্বাচিত সরকারের কাছে তার এটা দায়িত্ব। আমরা প্রশ্ন করলে উত্তর আসে, উত্তর তথ্য সংগ্রহাধীন। 1 মাস যায়, 6 মাস যায়, 1 বছর যায়, এই তথ্য আর আসে না। আমরা আবার বুদ্ধি করে একসাথে দিইনি। আমাদের সিপিআইএম এর বিধায়করা আমরা একটা একটা করে দপ্তরকে আমরা প্রশ্ন করলাম, এগ্রিকালচারে কত, পুলিশে কত, পিডব্লিউডিতে কত, এডুকেশনে কত। এখনো প্রায় 20-22টা দপ্তর উত্তর দিতে দেয়নি। গেল বিধানসভা অধিবেশনে যে কটা দিয়েছে হিসাব বেরিয়েছে, 52,000-এর বেশি পদ শূন্য পড়ে আছে বহু বছর ধরে। কেন পূরণ করা হয় না? এইভাবে ত্রিপুরাজ্যের একাংশ যুবকদেরকে 18তে ক্ষমতায় আসার পর কিছু মদ মাংস ধরিয়ে দিয়ে অঘোষিতভাবে তৈরি করেছে ভাইক বাহিনী। তাদের বেকারত্ব, দারিদ্র, ক্ষুধা শিকার হয়ে এই বাহিনী বিরোধী দলের বাড়ি ভাঙো, পার্টি অফিস পোড়াও, লুট করো। গত 7.5 বছরে এই ত্রিপুরাজ্যে 4 শতাধিক পার্টি অফিস তারা গুড়িয়ে দিয়েছে। আর অবশিষ্টগুলো সর্বোচ্চ কোন পার্টি অফিস 14 থেকে 15 বার আক্রান্ত হয়েছে। আপনাদের এই কৈলাসহর সহ। কেন কেন সরকারকে, শাসক দলকে, তাদের সমর্থকদেরকে এরকম অপকর্মে লিপ্ত করাতে তারা বাধ্য হচ্ছে? এরা কোথায় কোথায় বলে সিপিআইএম কে তো দূরবীন দিয়ে দেখা যাবে না, অস্তিত্বই থাকবে না, খুঁজে পাওয়া যাবে না। আর তাদের এই অমৃতকালে বিকশিত ভারতে এমন উন্নয়ন সাধন করছে, যদি এত উন্নয়নই যদি হয়ে থাকে তাহলে তো সবাই তোমাদের পক্ষে ছুটবে, সবাই তোমাদেরকে দুহাত ভরে সমর্থন করবে। কেন এই গেল পঞ্চায়েত নির্বাচন, আপনারা শুধু এই গৌরনগর পঞ্চায়েতে এখানে তেমন করতে পারেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু বাকি সমস্ত পঞ্চায়েতে, সমস্ত ব্লকে নমিনেশন দেওয়া থেকে শুরু করে ভোট প্রচার, ভোট দেওয়া, ভোট গণনা, সর্বত্র প্রহসনে পরিণত করে এই পঞ্চায়েতগুলো দখল করে নিয়েছে, পঞ্চায়েত সমিতিগুলো দখল করে নিয়েছে। আপনাদের এই মহকুমাতে চণ্ডীপুর সহ মন্ত্রী, বিধায়ক, নেতাদের নেতৃত্বে, তোমাদের যদি এতই সুশাসন, এতই উন্নয়ন, এই রাজ্যের মানুষ যদি এত আপ্লুত হয়ে থাকে, কেন এত আক্রমণ করতে হবে, সন্ত্রাস করতে হবে?
এটা বোঝা দরকার। আসলে সবটাই হলো প্রচার। মিথ্যার আশ্রয় নিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে শুধু ফ্ল্যাক্স, পোস্টার, বড় বড় এলসিডি টিভিতে হাসি হাসি মুখ দেখিয়ে সারা দেশেও রাজ্যেও পেট্রোল পাম্পে যান নরেন্দ্র মোদীর ছবি, রেলের টিকিট কাটেন প্রধানমন্ত্রীর ছবি, রেশন নিতে যান ওইখানেও চালের বস্তায়, চিনির বস্তায় চিনি থাক বা না থাক মন্ত্রীর ছবি। কিন্তু আপনার কোনো কাজের গ্যারান্টি নেই। আপনার 100 দিনের টাকা কোথায়? কেন হাজার হাজার শূন্য পদ পড়ে আছে? কেন আমাদের শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর বন্ধুরা তাদের 15-20% ডিএ পায় না? তার কোনো জবাব নেই। জবাব চান ট্রান্সফার, জবাব চান আক্রমণ, জবাব চান আপনার উপরে নেমে আসবে নানা ধরনের আঘাত। এই যে গত এপ্রিল মাসে 25 তারিখ আমরা ঠিক করলাম 3 দফা দাবিতে এ রাজ্যের সব কটা ব্লক জেলা অফিসের সামনে আমরা শান্তিপূর্ণভাবে আমরা ধর্ণা সংগঠিত করব। দাবি কি? 100 দিনের কাজ দিতে হবে। তাদের প্রতিশ্রুতি কিন্তু 200 দিন ছিল। 200 দিন বলিনি আমরা, কারণ 200 দিনের আইন হয়নি। 100 দিনের কাজ তারা বলেছে 340 টাকা মজুরি করবে প্রথম মন্ত্রিসভা থেকে। আমরা 340 টাকাও আমরা বলিনি। আমরা বলেছি যে কাজ করেছে তাদের মজুরি দিয়ে দাও, আর খাদ্যের বন্দোবস্ত করা, রেশন সরবরাহের মাধ্যমে সব জায়গাতে যাতে এটা পাওয়া যায়। 3 দফা দাবি সহ্য হলো না। আপনাদের পার্শ্ববর্তী জেলা ধর্মনগর, এই উত্তর ত্রিপুরা, আমাদের পার্টির নেতা কর্মীরা ধর্মনগরের যে ব্লকগুলি কালাছড়া, যুবরাজনগর, কদমতলা, বাঘ হয়ে তারা সকাল থেকে চলে গেছেন এই 3 দফা দাবিতে। গ্রামীণ লোকদের নিয়ে বসে ধর্ণা দেবেন। দিন দুপুরে ধর্মনগর আমাদের পার্টি জেলা অফিসে ঢুকে তসতস করে দিল, সব ভেঙে চুরে চুরমার করে দিল। এর আগেও 3-4 বার করেছে, আবার নতুন করে। অপরাধ কেন আমরা রেগার বকেয়া মজুরি চাই? অপরাধ কেন গ্রামের জব কার্ড হোল্ডারদেরকে আমরা আইন মোতাবেক 100 দিনের কাজ চাই? আমরা কিন্তু 200 দিন চাইনি। 340 টাকা কেন দেওয়া হয় না এটা বলিনি। আমরা বলেছি যা হয়েছে বর্তমান দরে সেটাই দাও। একই দিনে ওদিকে আগরতলার শহরের পাশে ডুকলি ব্লক, সেখানেও আমাদের পার্টি অফিস ডুকলি তসতস করে দিল। এর আগেও 5-6 বার করেছে, আবার সেদিন দিন দুপুরে। ডুকলি ব্লক, এই ডুকলি যে আমাদের পার্টি অফিস, আমতলী থানার বিপরীতে। যথারীতি একটা গুন্ডা, একটা সমাজ বিরোধী ধরা পড়ে না, ধরা হয় না, বাধা দেওয়া হয় না। এই সেদিন গত পরশুদিন আমাদের পার্টি সারা দেশে একটা কর্মসূচি আমরা করছি। কি কর্মসূচি? আমরা যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন বলে বিশ্বগুরু বিশ্বগুরু বিশ্বগুরু, তাহলে সারা বিশ্ব শান্তি আমাদের দেখতে হবে। আমাদের প্রধানমন্ত্রী বলেন, ভালো কথা, যেটা তিনি বলতে চাইছেন এটাকে আমরা
খাটো করছি না, গুরুত্ব কম দিচ্ছি না। বলেন বসুদৈব কুটুম্বকম। আমাদের বিশ্বরূপ ব্রাহ্মণ মানুষ সংস্কৃত বলতে পারে, আমি এত জানি না, দু চারটা শব্দ জানি। বসুদৈব কুটুম্বকম অর্থাৎ সারা পৃথিবী মানব জাতি, হয়তোবা কারোর গায়ের চামড়া কালো, কারোর বাদামি, কারোর সাদা, কিন্তু আখেরে আমরা এক মায়ের সন্তান। হয়তো ধর্ম আলাদা আলাদা, ভাষা আলাদা আলাদা, পোশাক আলাদা আলাদা, খাদ্যাভ্যাস ভিন্ন ভিন্ন, কিন্তু যদি আমরা আমাদের ডিএনএ নৃতাত্ত্বিক সূত্র ধরে যদি আমরা পেছনে যাই, দেখা যাবে এই মানুষ তৈরি হয়েছে এক জায়গা থেকে। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবী আমার আত্মীয়, সারা পৃথিবী আমার ভাই। সেই পৃথিবীতে প্যালেস্টাইনের একটা জায়গা গাজা, গত 1.5 বছর ধরে ইসরায়েল নিরীহ মানুষদের খুন করছে, শিশু, মহিলা, কেউ রেহাই পাচ্ছে না। ইতিমধ্যে প্রায় 60,000 লোককে খুন করেছে, আর তাদেরকে যারা ত্রাণ পাঠাতে চায় তাদেরকেও রেহাই দেয় না। ইরান প্যালেস্টাইনকে সাহায্য করে, এই কারণে ইরানের উপরে বোমা ফেলে, যদিও ইরান এখন পাল্টা দিচ্ছে। যাই হোক, ইসরায়েলের সাথে ইরানের কি হবে এই বিতর্ক বা এই আলোচনা এখানে করতে চাইনি, এটা আলাদা। তো বসুদৈব কুটুম্বকম, মাননীয় প্রধানমন্ত্রীর তার আহ্বান শুনেই তো আমরা মানবতার উপরে এই আক্রমণের বিরুদ্ধে সারা দেশে আমাদের পার্টি আরো 4টা বামপন্থী দল আমরা প্রোগ্রাম নিয়েছি। কত তারিখ জানি, পরশুদিন 17 তারিখ বিশালগড়ে পুলিশের কোনো অভাব ছিল না, লাঠিধারী, বন্দুকধারী, সব ধরনের পুলিশ আছে। হাতে গোনা তাদের 40-50 জন সমাজ বিরোধী আমাদের প্রোগ্রাম করতে দিল না, বাধা দিল। পার্টি অফিসে ঢুকে আসবাবপত্র, মোটরসাইকেল ভেঙে চুরমার করে দিল। এখানে ক্ষান্ত হলো না, সেখান থেকে গিয়ে একটা বাড়ি এখানে ঢুকে তছনছ করে দিল। অপরাধ কেন? আমরা মানবতার পক্ষে দাঁড়াচ্ছি, কেন আমরা অত্যাচারীকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ভ্রাতৃত্বের আহ্বান জানাচ্ছি। কেন এগুলি করতে হয়, কেন করতে হচ্ছে? এই কৈলাসহরের আজকে কৈলাসহর, হ্যাঁ, এই কৈলাসহর রাজার আমল থেকে সৃষ্ট জনপদ। এই কৈলাসহর জেলা সদর, মহকুমা সদর গড়ে উঠেছে বহু আগে থেকে, কিন্তু কৈলাসহর 78 ইংরেজির আগে এই ত্রিপুরাজ্যের অন্য 10টা জনপদের আলাদা কিছু ছিল না। ভালো রাস্তা নেই, ভালো হাসপাতাল নেই, ভালো কোনো নাগরিক পরিষেবা নেই। কমরেড, প্রয়াত কমরেড শ্রদ্ধেয় বৈদ্যনাথ মজুমদার, তার নেতৃত্বে একদিক থেকে এখানে গণতান্ত্রিক আন্দোলন, বাম আন্দোলন গড়ে উঠেছে। তিনি দীর্ঘ সময় ধরে পরপর 3টা বামফ্রন্ট সরকার, প্রথম 2 দফায় এবং পরের বার আরেক দফায়,
শেষ দফায় উপমুখ্যমন্ত্রীও ছিলেন। তার হাত ধরে এই কৈলাসহর মহকুমাতে যোগাযোগের পরিকাঠামো, শিক্ষার পরিকাঠামো, স্বাস্থ্যের পরিকাঠামো, নাগরিক স্বচ্ছন্দ এবং মানুষের জীবনমানের উন্নয়ন তৈরি হয়েছে। হ্যাঁ, বৈদ্যনাথ মজুমদারও কোনো একটা পার্টির পক্ষে কাঁচি হাতরা তারকা চিহ্নে দাঁড়িয়ে ভোটে যেতে ভোট ভিক্ষা করেন, কিন্তু ভোট শেষে বিধায়ক বা মন্ত্রী নন। বৈদ্যনাথ মজুমদার এই কৈলাসহর 59 জেলার সকলেরই আপনজন, সকলেরই প্রিয় মানুষ, সকলেরই অভিভাবক। আমি দেখেছি বৈদ্যনাথদার সাথে 5 বছর মন্ত্রিসভায় ছিলাম, তার নেতৃত্বে পার্টি রাজ্য কমিটিতে সেই 88 থেকে তাকে কাছ থেকে দেখছি। তার কাছে যদি কেউ যান, তিনি শুধু জিজ্ঞেস করেন কোত্থেকে এসেছো তুমি, কোনোদিন কোন পার্টি করো, বাবা কি করেন, কোন দলে ভোট দেন, এইসব কোনোদিন জিজ্ঞেস করেন। তার কাছে মন্ত্রী হিসাবে তিনি অভিভাবক। সেই বৈদ্যনাথ মজুমদার তার বিচরণ ক্ষেত্র এই কৈলাসহর। তার একটা মূর্তি এখানে বসানো হয়েছে, এই মূর্তি ভেঙে ফেলা হয়। সে মূর্তি বেদি যে আছে সেই জায়গায় যাতে পুনর্বার এটা পুনঃস্থাপন না করা যায়, সেখানে ষড়যন্ত্র করে ভগবান রামের মূর্তি বসিয়ে দেওয়া হয়। ওখানে অযোধ্যাতে বলছে 500 বছর রামের ঘর ছিল না, রামলালার বহু কষ্ট করে রাম মন্দির তৈরি করে রামলালাকে একটা ঘরের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে রামলালাকে রুদ্র বৃষ্টিতে ভিজিয়ে দাঁড় করে রাখা হয়েছে। কেন? বৈদ্যনাথ মজুমদারের আদর্শ। তিনি যে পথে এই ত্রিপুরাজ্যকে, কৈলাসহরকে উন্নয়নের চেহারা দিয়েছেন, উদাহরণ তৈরি করেছেন, এটা তাদের সহ্য হয় না। এটা আমি বলছি না, এই কৈলাসহর থেকে এখানকার বহু নাগরিক নানাভাবে আমার সাথে তাদের পরিচয়, বলেন তারা যে আমরা তো এরকম প্রতিনিধি, এরকম মন্ত্রী আগেও দেখেছি, কিন্তু রাতারাতি কোনো মন্ত্রী, কোনো বিধায়ক এখানে না, সারা ত্রিপুরাজ্যের মধ্যেই 2 বছর 2.5 বছর না হতে হতেই এত টাকা, এত বৈভব, এত ক্ষমতা কি করে হয়? কৈলাসহরের মানুষ আপনারা সাক্ষী। এখানকার পিডব্লিউডি অফিস, এগ্রিকালচার অফিস, যেখানেই কোনো টেন্ডার, যেখানে কোনো ঠিকাদারি কাজের বন্টনের ব্যবস্থা আছে, এই জায়গা সারা ত্রিপুরাজ্যে কাদের দখলে? অগ্রিম কমিশন না দিলে পরে পঞ্চায়েত থেকে মহাকরণ কোনো কাজ ত্রিপুরাজ্যে হয় না। এই সরকার একদিকে তৈরি হয়েছে মিথ্যার উপর দাঁড়িয়ে, মিথ্যা প্রতিশ্রুতির দিয়ে, আর আরেক দিকে আজকে সে মিথ্যার উপর তৈরি হওয়া এই সরকার আজকে চলছে কমিশনের পয়সা দিয়ে। স্বাভাবিক, তারা মোটেই চাইবে না গণতান্ত্রিক বাতাবরণ। মানুষ তার গণতান্ত্রিক অধিকার চর্চা করুক, ভোগ করুক,
বেকার যুবক, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, জুমিয়া, শিক্ষক, কর্মচারী, তাদের ন্যায্য পাওনার কথা তারা বলুক না, বলতে দেবে না। বলতে চাইলেই তার উপরে এই আক্রমণ নামিয়ে আনো, এই হচ্ছে। কাজেই তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, যেন আগামী 2.5 বছর এইভাবেই এই ত্রিপুরাজ্যকে আরো লুট না করতে পারে, আরো সর্বনাশ করতে পারে। আইন মোতাবেক তারা সরকারে থাকবে, ক্ষমতায় থাকবে, থাকুন, কিন্তু মানুষের হয়ে কাজ করুন। আরেকটা দল টিপরামথা, যারা 23-এর নির্বাচনে সরাসরি বিজেপিকে ভোট দিতে বলেননি, কিন্তু তার চেয়ে বেশি বিজেপিকে আনার জন্য কাজ করেছেন, ভোট ভাগাভাগি করে। তারা জানে চণ্ডীপুর, ফটিকরায়, পাবিয়াছড়া, পেচারথল ঠিক আছে আলাদা, ট্রাইবেল মেজরিটি, কিন্তু ঊনকোটি জেলার কয়েকটা কেন্দ্র, চণ্ডীপুর, ফটিকরায় এবং পাবিয়াছড়া, এখানে যে ট্রাইবেল ভোট আছে, 100% ট্রাইবেলও যদি কোনো একটা পার্টিকে ভোট দেয়, যদি অন্যরা যদি সেই ভোট না পায়, তাহলে তাদের জেতবার কোনো সম্ভাবনা নেই। খুব সকৌশলে স্লোগান তোলা হলো, আমাদের একমাত্র দাবি, একমাত্র লক্ষ্য, একমাত্র ইস্যু গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আর তার জন্য ওয়ান লাস্ট ফাইট, এটাই আমাদের শেষ ফাইট। এই ফলাফলে ত্রিপুরামথার ক্যান্ডিডেট ভোটে জিতুক বা না জিতুক, কিন্তু ত্রিপুরাজ্যের ট্রাইবেলদের মেজরিটি সিট যদি ত্রিপুরামথার চিহ্নে পড়ে, তাহলে কেন্দ্রীয় সরকার আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড দিতে বাধ্য হবে। তাই হয়েছে। চণ্ডীপুরে যদি সেখানে ত্রিপুরামথার যে প্রার্থী দাঁড়িয়েছে, সে যদি ভোট না কাটত 2-2.5 হাজার, তাহলে কৃষ্ণেন্দু অনায়াসেই জিতে যেতেন। ফটিকরায়ে যদি সেখানে যে ত্রিপুরামথা যদি ট্রাইবেলদের ভোট এরকম ভাবে কাটতে না পারত, সেখানে সিপিআইএম এর প্রার্থী, পাবিয়াছড়াতে মানে কুমারঘাটে কংগ্রেসের প্রার্থী জিতে যেতেন। কাজে সেইভাবে খুব সুকৌশলে বিজেপির ক্যান্ডিডেটদের জিতাবার জন্য ব্যবস্থা করে দিলেন। লাস্ট ফাইট। প্রথম কি স্লোগান দিয়ে শুরু হয়েছিল? পৈলা জাতি, উলব জাতি, উলব জাতি, অর্থাৎ জাতি ছাড়া আমাদের কোনো স্লোগান নেই, আমরা কোনো পার্টি টাটি করব না, পার্টি দিয়ে কিচ্ছু হয় না। পৈলা জাতি, উলব জাতি, উলব জাতি। এরপরে হয়ে গেল পার্টি। গত 2021-এর एडीसी निर्वाचन की बोल 6 तारीख वोट होगा, 10 तारीख गिनती होगा, 11 तारीख हम दिल्ली जाके ग्रेटर त्रिपुरालैंड लाएंगे। अरे कोथाय एडीसी भोट? एडीसी भोटे तुम्हें जो 28टा सीट 28टातेও যেত, তার সাথে ত্রিপুরাল্যান্ডের সম্পর্ক কি বলা হলো? আমাদের রাজ্যের সরল সিধে ট্রাইবেল ভাই বোনেদের, হ্যাঁ আমাদের ট্রাইবেলদের একটা অংশ, তারা রাজ পরিবারকে সম্মান করে ভালোবাসে, এটা কোনো অপরাধ না। আগামী দিনও ভালোবাসুন, শ্রদ্ধা ভক্তি থাকুক, কোনো আপত্তি নেই, হিংসারও কোনো কারণ নেই। কিন্তু তাদেরকে কথা বলার মধ্য দিয়ে ধোঁকা দেওয়া হলো।
এডিসি আসলো, 10 তারিখ ভোট গণা হলো, এডিসির ক্ষমতায় বসলো। কিন্তু আজকে 5 বছরের বেশি সময় ধরে, প্রায় 6 বছর হয়ে যাচ্ছে, ভিলেজ কমিটির ভোট হয় না। কেন একটা আন্দোলন হয় না? এটাকে কেন্দ্র করে কেন আরেকটা দিল্লি অভিযান হয় না? এটাকে কেন্দ্র করে কেন আরেকটা রাস্তা রোকো হয় না? হ্যাঁ, রাস্তা রোকো করুন, মানুষকে কষ্ট দিন, এ কথা বলছি না। নানান ইস্যুতে তারা রাস্তা রোকো করে, সেই করে, কেন হয় না? এডিসিতে ভিলেজ কমিটি ভোট নাই মানে কি? টাউট বাটপার সংবিধান বহির্ভূত কিছু লোক গিয়ে এডিসিকে গত 6 বছর ধরে লুট করছে। সংবিধান বহির্ভূত, সংবিধানে এদের কোনো এখতিয়ার নেই। সেই 21-এর পরে আসলো 23, ওয়ান লাস্ট ফাইট। এরপর আসলো কনস্টিটিউশন সলিউশন, তারপর আসলো অ্যাকর্ড, ত্রিপ্রাসা অ্যাকর্ড। 2024 সালের মার্চের 3 তারিখ সই হলো দিল্লিতে। মানুষকে দেখালো, এই দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুক্তি। ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে 6 মাসের মধ্যে কার্যকরী হবে। এডিসি এলাকার আর কোনো অভাব থাকবে না, হাজার হাজার বেকার যুবকের চাকরি হবে, এডিসির হাতে ডাইরেক্ট টাকা আসবে, এডিসির মানুষের আয় উন্নতি বাড়বে। ভালো। ত্রিপুরার যে কেউ কেন এই 6 দফা এই চুক্তি হলো, এই চুক্তি কার্যকরী হবে না, কেউ বলেনি। ঠিক আছে, হলে তো ভালো। আমরা বলেছি, আমাকে জিজ্ঞেস করেছে অনেকে, এই চুক্তি সম্পর্কে আপনার বক্তব্যকে। আমি বলেছি ঠিক আছে, চুক্তি হয়েছে, তারা বলছে চুক্তি কার্যকরী হবে, আমি আশায় রইলাম, হলে ভালো, সাধুবাদ জানাবো। মার্চ 2024-এর চুক্তি 6 মাসে কার্যকরী হবে। আজকে আরেক মার্চ পার হয়ে এখন জুন চলছে। 6 দুগুণা 12 মাস, 12 মাস গিয়ে আরো 3-4 মাস চলছে। কোথায়? এখন নতুন স্লোগান, বিদেশি বিতরণ করতে হবে। হ্যাঁ, 1971-এ বাংলাদেশের যুদ্ধের পর এ রাজ্যে যেমন তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যেটা বাংলাদেশ হয়েছে, বহু লোক এসছে, আর অল্প সংখ্যক হলেও এই দেশ থেকে যারা বহু আগে বাংলাদেশ আত্মীয় স্বজন ছেড়ে এসছেন, তারাও গেছেন। 2 দেশের প্রধানমন্ত্রী, প্রয়াত ইন্দিরা গান্ধী, প্রয়াত মুজিবুর রহমান, চুক্তি হয়েছে, যেটা ইন্দিরা মুজিব আন্তর্জাতিক চুক্তি বলে প্রখ্যাত, ভারত সরকার এবং স্বাধীন বাংলাদেশ সরকারের স্বাক্ষরিত। 31শে মার্চ 1971-এর পরে ওই পারে হোক বা এই পারে কেউ এসে থাকলে বেআইনি। আমার আত্মীয় হলো বেআইনি, আপনার আত্মীয় হলো বেআইনি, তারা বিদেশি। সরকারের চুক্তি অনুসারে তাদেরকে যার যার দেশে পাঠিয়ে দিতে হবে। কে উদ্যোগ নেবে? সরকার, সরকারের কাজ। এটার পক্ষে বলারও কোনো সুবিধা নেই, বিপক্ষে বলার সুবিধা নেই, এটা সবার জন্য শিরোধার্য। আজকে আন্দোলন, কার কাছে আন্দোলন? আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে বেআইনিদেরকে পুশব্যাক করা হবে। তাহলে তুমি সরকারে মন্ত্রিসভাতে কথা বলো। মন্ত্রিসভাতে তো মথার 2 জন মন্ত্রী আছেন, অনিমেষ দেববর্মা আর বিশ্বকূট দেববর্মা, বলুন।
সেই চুক্তির শর্ত অনুযায়ী ত্রিপুরা মথার যিনি সুপ্রিমো প্রতিষ্ঠাতা সর্বোচ্চ নেতা, তার দিদি বিজেপির এমপি, তিনি পার্লামেন্টে তুলুন। তারা প্রায় প্রতি মাসে দিল্লি যান, সেখানে কথা বলুন। কিন্তু আজকে ত্রিপুরাল্যান্ড এডিসি এম্পাওয়ারমেন্ট 125তম সংবিধান সংশোধন বিল, যা আমাদের এডিসির জন্য এই রাজ্যের মানুষের দাবি, সমস্ত গণতান্ত্রিক মানুষ এগুলা নিয়ে চুপ। কদিন বাদে বাদেই নতুন নতুন গোল পোস্ট দেখাচ্ছেন। আজকে বলছেন এটাই আমাদের গোল পোস্ট, এখানে আমাদের গোল করতে হবে। এরপরে গোল পোস্ট সরলে আরেকটা গোল পোস্ট, আরেকটা গোল পোস্ট, আরেকটা গোল পোস্ট। এডিসি এলাকাতে আজকে সন্তান বিক্রি হচ্ছে, আবার না খেয়ে মারা যাচ্ছে। একটা সময়তে আমাদের ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার, তার প্রথম এবং দ্বিতীয় মেয়াদে মেট্রিক পাস করা ছেলে মেয়ে পাওয়া যায় না। মেট্রিক ফেলকে পাশের সমান করে ককবরক মাস্টার, কেরানি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত চাকরি দিতে হয়েছে, কেননা ট্রাইবেলদের কোটা পূরণ হয় না। সেই ককবরক মাস্টার, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, কেরানি, পুলিশ টিএসআর যারা হয়েছেন সে আমলে, তাদের ছেলে মেয়েরা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কলেজে পড়ছে। একজন, দুজন, তিনজন প্রত্যেক গ্রামে, প্রত্যেক ইয়েতে ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছেন, টিসিএস, টিপিএস, এমনকি আইএস, আইপিএস অফিসার হচ্ছেন, ব্যাংক অফিসার হচ্ছেন। এটা আমাদের গর্বের, আনন্দের। আজকে যখন তাদের এই সরকার, ট্রিপল ইঞ্জিনের সরকার, ককবরকে বলে থালাইজাক সরকার, অর্থাৎ জোট সরকার, তাহলে তোমাদের তো আর কোনো চাকরির কোনো অভাব থাকার কথা না। এখন কি হচ্ছে, সরকার একটা নতুন পোস্ট করেছে, খুব চালাকি পোস্ট, নাম কি মাল্টিটাস্কিং স্টাফ। আমিও জানি না মাল্টিটাস্কিং স্টাফ আবার কিটা, এটা বোধহয় কি বড় পদ নেই। আমার এক ভাতিজা, সে এগ্রি এমএসসি করেছে। আমি শুনলাম এই ভাতিজা নাকি এই পোস্ট পেয়েছে। ভাতিজাকে খবর দিলাম, তুমি নাকি চাকরি পাইছ? হ জেঠু পাইছি। কি পোস্ট? মাল্টিটাস্কিং ফোর্স বলে। সে বারবার সরতে চায় আমার কাছ থেকে। আরে তুই সরস কি লেগে, তুমি কোন কামাস? আরে শুনি না তো মাল্টিটাস্কিং ফোর্স স্কেল কি, কেন সে ভাগতে চায় আমার কাছ থেকে? পরে বুঝলাম, আরে জেঠু, মাল্টিটাস্কিং স্টাফ মানে আগে যেগুলাকে গ্রুপ ডি বলা হয় ক্লাস 4, আর এখন এই ক্লাস 4কে এই মাল্টিটাস্কিং স্টাফ দিয়ে আমরা নাইট গার্ডও এটা, পিয়নও এটা, ক্লাস 4ও এটা, ইলিগা আমাদের নাম মাল্টিটাস্কিং ফোর্স। এমএ পাস করা ছেলে, ট্রাইবেল ছেলেদের গতি। বামফ্রন্ট মেট্রিক ফেলকে মেট্রিক পাশে চাকরি দিয়েছে, আর তারা এমএ পাস, এমএসসি পাস, এদেরকে দিচ্ছে পিয়নের চাকরি, তাও হয় না। কোথায় তথাকথিত ত্রিপ্রাসা দরদি, তথাকথিত যারা এই ত্রিপুরাজ্যের ট্রাইবেলদের হোলসেল এজেন্ট যারা বলে, কোথায় কোথায় থানসার কথা বলে। হ্যাঁ, থানসাতে কোনো আপত্তি নেই, ভালো। থানসা অধিকারের জন্য, আত্মসম্মানের জন্য, শান্তির জন্য, অন্যায়ের বিরুদ্ধে হোক। কিন্তু এই থানসা তো হলো কিভাবে ত্রিপুরার ট্রাইবেলদেরকে ঠকিয়ে আরো বড় ঠকবাজ ভারতীয় জনতা পার্টি, যারা ডাবল ট্রিপল প্রতিশ্রুতি দিয়ে আজকে মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চাইছে।
ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, কথা বলার অধিকার করে নিতে চাইছে, তাদেরকে টিকিয়ে রাখা যায়, এ হলো কাজ। আপনাদের কাছে আমাদের স্বনির্বদ্ধ এই আবেদন থাকবে। আমি আবারও বলছি যে না, 28-এ আমাদের ক্ষমতায় আনুন, এই কথা বলার জন্য আজকে আসিনি আমরা। সময় আসলে বলবো আমরা তখন, কিন্তু আমরা বলবো আরো 2.5টি বছর ডাক্তার মানিক সাহা আপনি ক্ষমতায় আছেন, থাকুন। মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই বলেন বিরোধীরা ষড়যন্ত্র করছে, এই করছে সেই করছে। আসলে বিরোধীরা কোনো ষড়যন্ত্র করছে না, আপনার দলের লোকই আপনার চেয়ার পায়া টানছে, আমরা না। আপনার লোকরাই আপনাকে ফেলবার চেষ্টা করছে। কিন্তু আমরা কি চাইছি? ত্রিপুরা রাজ্যের বর্তমান কথালাইজাক সরকার, বিজেপি ত্রিপুরা মথা আইপিএফটি সরকার, সংবিধান অনুযায়ী মানুষের অধিকার ভোগ করার সুযোগ তুমি দাও। তোমার প্রতিশ্রুতি পালন করো, আমার প্রতিশ্রুতি না। আমার প্রতিশ্রুতি আরো বড়, এটা তুমি পালন করবে না কখনো। তোমার প্রতিশ্রুতি পালন করো, কৃষকদের, ক্ষেত মজুরদের, জুমিয়াদের, শিক্ষক কর্মচারী, পুলিশ টিএসএফদের তাদের প্রাপ্য তুমি দাও। কোথায় কোথায় বলে ত্রিপুরার যে শিক্ষা হাব হচ্ছে, স্বাস্থ্য হাব হচ্ছে, হচ্ছে বিপরীত। বলছে নেশামুক্ত ত্রিপুরা। আমি একটা প্রশ্ন করেছিলাম বিধানসভাতে, সম্ভবত আরক্ষা দপ্তর অফিসাররা আর বুঝতে পারেননি আমার প্রশ্নটা। একটা সময় ধরে বললাম, জিজ্ঞেস করলাম যে ত্রিপুরার যে এই সময়ের মধ্যে কত গাঁজা গাছ কাটা হয়েছে, কত ফেন্সিডিল ধরা পড়েছে, কত এনডিপিএস কেস হয়েছে। দেখা গেছে ত্রিপুরা পুলিশ প্রতিদিন রবিবার থেকে সোমবার অবধি সপ্তাহে 29,000 গাঁজা গাছ কাটতে ব্যস্ত। এরপরও আবার গাঁজা গাছের অভাব নাই। তো ওটা কি হচ্ছে না, আমি পুলিশ টিএসএফকে দোষ দিচ্ছি না, তাদের দোষ না। তবে উপরতলা মাঝারি স্তরে কিছু অফিসার কতিপয়, তাদের নপুংসকতায় গোটা পুলিশ বাহিনী ত্রিপুরা রাজ্যের তাদের মাথা হেট হচ্ছে। এই রাজ্যটা রসাতলে যাচ্ছে। এ হলো ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য হাব, শিক্ষা হাব, আইন শৃঙ্খলা, নেশামুক্ত ত্রিপুরা। ঠিক বিপরীত। তার বিরুদ্ধে আমাদের আবেদন সকলের কাছে, ঐক্যবদ্ধ হন, কথা বলুন। 7.5 বছর তো সময় দিয়েছেন, নামুন, মুখ খুলুন। আমরা চাই সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করুক, জনগণ তার সাংবিধানিক অধিকার ভোগ করার সেই সুযোগ তৈরি হোক। এই কথাগুলো বলে আপনারা আমাদের বক্তব্য শুনেছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, তার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, আদাব, ইনকলাব জিন্দাবাদ। তুমি করো